মাটির বাড়ি হোক বা দেওয়ালে যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেটা যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করবো, কিছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেবো। আর এইবারে যে আবাস যোজনার নাম আপনি যদি না ঢোকান, আবার কবে সার্ভে হবে? 5 বছর 10 বছর পরে সে মানুষটা 10 বছর পিছিয়ে যাবে, সে বাড়ির সুবিধা পাবে না। তার দোষটা কার হবে? আমাদেরই হবে, যে সেই লোকটাকে আমরা সুবিধা দিতে পারলাম না। সরকার চেয়েছিল, সরকার টাকা দিয়েছিল, কিন্তু লোকটার বাড়ি বানিয়ে দিতে পারলাম না। এরকম আমাদের এখানে অনেক বাড়ি আছে, যারা শহরাঞ্চলে কলকাতার আশপাশে বা ওই জেলাগুলোতে নিজেরা সম্পন্ন আছে, সেখানে বাড়িঘর করে নিচ্ছে, পাকা বাড়ি। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টরের বাড়িকে পাকা বাড়ি ধরে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এইগুলো ছিল না। আমাদের এখানে ওইটা কি ধরেন, তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালে যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেটা যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করবো, কিছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেবো। তো রুল করা হয়েছে কাজের সুবিধার জন্য, রুল আবার পাল্টাবো আমরা। যেমন পঞ্চায়েতের রুলকে আমরা পাল্টেছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। একজন প্রধান 2 মাস 3 মাস আসছে না, তার ব্যক্তিগত সমস্যা হতে পারে, তার রাজনৈতিক সমস্যা হতে পারে, কিন্তু তার এলাকায় যে 15, 20 হাজার, 30 হাজার লোক আছে, তার সমস্যার সমাধান কে করবে? একটা সার্টিফিকেট নেওয়ার জন্য একটা লোক 3 বার 4 বার আসছে যাচ্ছে। আমাদের এখানে পঞ্চায়েত একটা অনেক বড় বড় 10 কিলোমিটার দূর থেকে আসতে হয়, যাতায়াত খরচা আছে, সময় আছে। তার বাচ্চার জন্য সার্টিফিকেট চাই, স্কুল ভর্তি হতে হবে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট চাই। এমনকি এই যে যারা কাজ করছে নারেগাতে, এখন জিরামজিতে গত মাসে তো নারেগা ছিল, কাজ করছে, তার পেমেন্ট হচ্ছে না। কারণ কি? প্রধানের সই ছাড়া তার হবে না, ব্যাংক থেকে টাকা যাবে না। এখন আবার কাজ শুরু হয়ে গেছে, তো প্রধানের ইচ্ছা অনুযায়ী পেমেন্ট হতে পারে না। অনেক ভিডিও শুনেছি, প্রধানের বাড়িতে খাতা পাঠিয়েছেন সই করার জন্য, কিন্তু এখানে সভাটা কে করবে? গ্রাম সভা। গ্রাম সভায় ডিসিশন না নিলে অনেক কাজ আটকে যাবে, রাস্তার কাজ হবে না, অন্যান্য কাজ হবে না, নতুন সংযোজন হবে না। সেই জন্য খালি পঞ্চায়েতের প্রধানকে আমরা সই থেকে বিরত করেছি, সেটা সেক্রেটারি করবেন। সরকারি একজন অফিসার আগে ছিলেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে আর যুক্ত হয়ে যাবেন সেক্রেটারি। প্রধানের সই না হলে হবে, কিন্তু দায়িত্ব দেখাশোনার দায়িত্ব প্রধানের আছে, তাকে জিজ্ঞেস করে মতামত নিয়েই সব কাজ করতে হবে। সেক্রেটারি বা এরা নিজের মতো করতে পারেন না। এর আগে আমাদের বিডিওরা এই কাজ করতেন, ডিএমও তাই করেন, সরকারি দপ্তরে অর্থ বন্টন তো তিনি করেন, সই করেন। তো সেখানে সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট করলে কি অসুবিধা আছে? কেবল পশ্চিমবাংলায় প্রধানকে এই অধিকার দেওয়া হয়েছিল বলে আজকে পঞ্চায়েতে এত দুর্নীতি, এত রাজনীতি, এত খুনোখুনি পঞ্চায়েত ইলেকশনে। বাকি সারা ভারতবর্ষে দেখুন পঞ্চায়েত রাজ তারা আমাদের আগের থেকে শুরু করেছে। বোধহয় 59 সালে শুরু করেছিল রাজস্থানে, প্রথম পঞ্চায়েত কানুন শুরু করে ওরা। আমরা 73 সালে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে ভালো করে পঞ্চায়েত রাজ আইন লাগাই। তো সেখানে তো সমস্ত রাজ্যে লেগে গেছে, সেখানে প্রতি 5 বছর ইলেকশন হয়, কেউ মারা যায় না। সেখানে প্রধানদের এত দুর্নীতির দায় নাই, কারণ এখানে সিপিএম আমল থেকে এটা করে, তাদের হাতে এই অধিকার দেওয়া হয়েছিল, লুট করার অধিকার, মানুষকে হ্যারাস করার অধিকার। ফলে আজকে পঞ্চায়েতে এত সমস্যা, এত গন্ডগোল। আপনার যদি পাকা বাড়ি না থাকে, মানে ছাদ যদি পাকা না থাকে, তাহলে আপনার বাড়িটা কিন্তু কাঁচা হিসাবে ধরা হবে। অর্থাৎ আমরা দেখে দেখি এখন ম্যাক্সিমাম যারা গ্রামের দিকে বাড়ি করে, তারা কিন্তু মনে করুন একদম চারিদিকে ওয়াল যেটা সেটা ইসেরই হয়ে থাকে, মানে পাকা হয়ে থাকে, বাকি ওপরে টিন দিচ্ছে। তাহলে উপরের টিন দেওয়া মানে হচ্ছে আপনার সেটা কাঁচা বাড়ি, আপনি কিন্তু আবাস যোজনার যোগ্য। অর্থাৎ আপনি এই যে আবাস যোজনার টাকা সেটা পাবেন, এবং ফাইনাল বা যেটা পাকা ছাদ আমরা বলছি সেটা কিন্তু দিতে পারবেন। অর্থাৎ আপনার বাড়িতে যদি ছাদ দেওয়া বাড়ি না থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই আবাস যোজনার ঘরের জন্য আবেদন করতে পারবেন। যদি ছাদ দেওয়া থাকে তাহলে আর সেটা কিন্তু মানে কাঁচা বাড়ি ধরা হচ্ছে না। তাই কিন্তু এখানে পরিষ্কার করে বলছে, যদি আপনার ওয়ালগুলো পাকাও থাকে, উপরে আপনি অ্যাডভার্স টিন, নর্মাল টিন বা অন্য কিছু ব্যবহার করেছেন, ট্রালি ব্যবহার করেছেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু
সেটা কাঁচা বাড়ি হিসাবে সার্ভে করা হবে। যখন সার্ভেয়ার আসবে তখন কিন্তু অবশ্যই দেখে নেবেন যে তারা ঠিকঠাকভাবে সার্ভে করছে কিনা। এবার অনেকেই আছেন যারা কিন্তু সার্ভে করে এসে ভাববে এদের তো পাকা বাড়ি রয়েছে, করে দিলাম, তাহলে কিন্তু আপনার আর সেই লিস্টের অন্তর্ভুক্তি হচ্ছে না, বা আপনার যদি মনে করুন এই অন্তর্ভুক্তি না হয় তাহলে অনেক লেট আবার হবে, আবার কবে সার্ভে হবে তখন কিন্তু আপনি এই টাকা পাবেন আবাস যোজনা। তাই অবশ্যই যখন সার্ভেয়ার আসবে একটু দেখে শুনে নেবেন যে ঠিকঠাকভাবে যেন করে, বা আপনার যে পাকা বাড়ি নেই সেটা যেন করে দেয়। এবার দেখা যাচ্ছে অনেকের দুটো বাড়ি রয়েছে বা দুটো দুটো চারটে রুমের কিন্তু মনে করুন দালান দেওয়া বাড়ি রয়েছে কিন্তু উপরে ছাদ নেই, তাহলে সেটাও কিন্তু কাঁচা বাড়ি হিসাবেই ধরা হবে, যেটা কিন্তু আমরা দেখলাম যে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কিন্তু নিজেই বললেন। তাহলে সেইভাবেই কিন্তু সার্ভে তাদের করতে বলা হচ্ছে এবং সেইভাবেই আশা করি যাচ্ছে এবার সার্ভে হবে, এবং যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা কিন্তু অবশ্যই সেই যে মনে করুন আবাস যোজনার টাকা সেটা কিন্তু পাবে। কেননা এবার কিন্তু দেখা যাচ্ছে যে আপনার একটুখানি দুটো ওয়াল দিয়ে আপনি একটা বাড়ি করেছিলেন উপরে টিন দিয়ে, আপনার পাকা বাড়ি হয়ে গেছে, আপনি আর ঘর পাবেন না, এটা কিন্তু নয়। এটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে আপনার বাড়িতে ছাদ নেই তাহলেই আপনি কিন্তু আবাস যোজনার জন্য যোগ্য হয়ে গেলেন। অর্থাৎ আপনার যদি এমনি চারিদিকে চারটা ওয়াল পাকাও থাকে কিন্তু আপনার উপরে বাড়ির উপরে ছাদ নেই, তাহলেই কিন্তু আপনি এই আবাস যোজনায় আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই আবাস যোজনার এন্ট্রি যেটা সেলফ এন্ট্রি যেটা হচ্ছে সেটা কিন্তু আপনারা 15ই আগস্ট অবধি করতে পারবেন। তো যারা এখনও করেননি তারা কিন্তু 15ই আগস্টের মধ্যে করে নেবেন, এবং না হলে কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন। এবার যারা জানেন না বা যারা পারেন না তারা কিন্তু সাইবার ক্যাফের হেল্প নেবেন, বা যারা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরিয়ার কাছাকাছি রয়েছেন তারা সেখানে গিয়ে কিন্তু যে সহায়তা গ্রুপ থাকে বা আমরা বলি সেলফ হেল্প একটা ইসে থাকে, সেলফ হেল্প নয়, যেটাকে সহায়তা কেন্দ্র বলা হয়, বিএসকের মতো ব্যাপারটা, সেখানে কিন্তু আপনারা যেতে পারেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনার যে আবেদন ডকুমেন্টেশন সব নিয়ে যেতে হবে, সমস্ত কিছু নিয়ে আপনার যে আবেদন সেটা কিন্তু আপনারা সেখানে খুব সহজেই করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।